কিরে রমেশ, কি দিব তোকে বল? আজকেই হয়তো শেষ বেচা কেনা আমার। আমাকে 1 কেজি বেগুন দাও তো বাপু, বাজার সদাই সামনের হাটে নিব, এখন হাতে তেমন টাকা পয়সা নেই। আরে রমেশ, আমি তোকে কি বলি, তুই কি শোনো না নাকি? তোকে তো বললাম যে আজকেই শেষ বেচা কেনা, এরপর আর কোনো বেচা কেনা হবে না রে। কেন রে হারু, কি এমন হয়েছে যে তোরা রোববারের হাটে বাজারে আসবি না? তাহলে আমরা বাজার কোথা থেকে নিব? দেশের খোঁজ খবর কি কোনো কিছু রাখো না নাকি? আরে দুদিন পরেই তো বিরাট বন্যা শুরু হবে, আমরা তো কালকেই খবরে শুনলাম। আয় হায় হায়, কি বলিস? তাহলে কি হবে আমাদের? এই সময়ে বন্যা হলে যে আমার বড় সর্বনাশ হয়ে যাবে রে। আমার যে অনেক দিন ধরে কাজ কামই নেই, জমিতে কিছু সবজি চারা উঠেছিল, ভেবেছিলাম রোববারের হাটে বিক্রি করব। তাও যদি বন্যা হয়ে নষ্ট হয়ে যায় তাহলে কি করব বল? এত ন্যাকা কান্না করে কি হবে? এই ন্যাকা কান্না বাদ দিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে যা, দেখ গিয়ে কি করতে পারোস। আর বেশি করে বাজার নিয়ে যা, টাকা পয়সা সে না হয় পরে দিলি আমাকে। কিরে রমেশ, যে তা মাথা ভর্তি বস্তার ভেতরে কি নিয়ে এলি? এই তো কানাই, কিছু বাজার নিয়ে আসলাম। শুনলাম 2-1 দিনের মধ্যে নাকি অনেক বড় ঝড় শুরু হবে, তাই আগেভাগে কিছু বাজার সদাই কিনে নিয়ে আসলাম। কি কথা শুনালি রে রমেশ? তাহলে তো আমাকেও এখন বাজারে যেতে হয়। আমারও যে ঘরে তেমন বাজার সদাই নেই রে। আমিও যে জানতাম না রে কানাই, হারু খবরটা দিল আমাকে। আমার কাছে টাকা ছিল না, বাকিতে নিয়ে আসলাম সদাইপাতি। এখন এই টাকা যে কবে শোধ দিতে পারবো তাও জানি না। কি যে করব, বন্যা শুরু হলে আমার যে বড় সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা রমেশ, তাহলে তুই বাড়িতে যা, আমার যে দেরি হয়ে যাচ্ছে। দেরিতে গেলে তো আবার বাজার সদাই পাবো না। আকাশেও এদিকে ডাক শুরু করে দিয়েছে, এটাই মনে হয় বন্যার লক্ষণ রে। হ্যাঁ রে কানাই, এক্ষুনি মনে হয় বৃষ্টি শুরু হবে। তুই তাড়াতাড়ি যা, দেরি করিস না। এক্ষুনি বাজার গিয়ে বাজার করে নিয়ে আয়, পরে আবার সমস্যা হতে পারে। ওগো, তুমি মাথায় করে এত কি নিয়ে আসলে? গেলে তো বাজার করতে। গিন্নি, এই বস্তায় করেই যে বাজার নিয়ে এসেছি। ও মা, কি বলো বাবা? এত বাজার? এত বাজার দিয়ে আমরা কি করব? আমরা তো মাত্র 3 জন মানুষ। হ্যাঁ গো, তুমি এত বাজার কেন করতে গেলে? এই টাকা এখন তুমি দেবে কিভাবে? তোমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। এত বাজার কি আমি সাদে করেছি গিন্নি? শুনে এলাম 2-1 দিনের মধ্যে নাকি অনেক বড় ঝড় উঠবে, তাই তো এত বেশি করে বাজার নিয়ে আসলাম আর কি। ও মা, কি বলো বাবা? বন্যা শুরু হবে? তাই তো আকাশটা কেমন জানি ঘন কালো মেঘে ঢেকে গেছে। বাবা, তুমি ঠিক বলেছো, সত্যি সত্যি বন্যা হবে মনে হচ্ছে। হ্যাঁ গো, বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে। চলো ঘরে চলো, আকাশে তো ডাকতে শুরু করেছে। বাবা, বাহিরে তো মনে হয় ঝড় শুরু হয়ে গেছে। ও মা, কি জোরে জোরে বাজ পড়ছে, আমার খুব ভয় করছে। বোকা মেয়ে, ঘরের মধ্যে আবার কিসের ভয়? ঝড় শুরু হয়েছে হোক, আমরা তো ঘরের মধ্যে আছি। গিন্নি, আমাদের সবজি বাগানটা টিকবে কিনা কে জানে। যে বৃষ্টি শুরু হয়েছে, কত কষ্ট করে ফসলগুলো লাগালাম, এখন যদি বৃষ্টিতে সব কিছু শেষ করে দেয় তাহলে তো আমাদের কপালটা পুরো ছাই হয়ে যাবে। বাবা, যেভাবে ঝড় শুরু হয়েছে আমার তো মনে হচ্ছে পুরো গ্রামটাই পানিতে ডুবে যাবে।
এমন কথা মুখে নিস না রে তিতলি। যদি সত্যি সত্যি গ্রাম ডুবে যায় তাহলে আমাদের যে পানিতে ডুবে মরতে হবে। কেন মা, আমাদের তো ভেলা আছে, সবাই যেথায় যাবে আমরাও সেখানে চলে যাব ভেলায় চড়ে। সবার তো টাকা আছে রে বোকামে, তোর বাপের তো কিছুই নাই। যদি গ্রাম ডুবে যায় আমাদের যে কোথাও ঠাঁই মিলবে না রে। আহা গিন্নি, তুমি কি শুরু করলে মেয়েটার সাথে বলো তো? তুমি এত কথা না বলে মেয়েটাকে দুমুঠো বাদ দাও তো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুক। ওগো, কপালটা যে পুড়লো আমাদের, পানিতে যে সারা গ্রাম ডুবে গেছে, আমাদের সবজি বাগানটাও আর নেই। এখন কি করব বলো আমরা? তুমি আছো তোমার সবজি বাগান নিয়ে, এদিকে যে ঘরের মধ্যে পানি ঢুকতেছে সেই দিকে খেয়াল আছে তোমার? এখন আমরা কোথায় যাব? হারু যে, তা বেলা নিয়ে কোথায় যাচ্ছিস? যাচ্ছি তো একটা দ্বীপে রমেশ। মোড়লবাবু একটা দ্বীপ জোগাড় করেছেন, ওখানেই আমরা যাই। ওখানে নাকি পানি উঠে নাই। কি দ্বীপ? বাবা, আমিও দ্বীপে যাব, আমার খুব দ্বীপ দেখতে ইচ্ছে করছে। কি বলিস হারু, দ্বীপে যাবি তোরা? মোড়লবাবু কি আমরা গেলে আমাদেরও আশ্রয় দিবে? দিবে না কেন? যে টাকা দিতে পারবে তাকেই তো থাকতে দিবে। রমেশ, আমি এসেছিলাম আমার পাওনা টাকাটা নিতে, তা আমার টাকাটা আমাকে দে। এই অবস্থায় আমি টাকা কোথায় পাবো? আমার তো কোনো কাম কাজ নেই রে হারু। বন্যাটা থামুক, তারপরে তো টাকাটা আমি ঠিক মতো দিয়ে দিব। না 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 বাপু, অমনটা হবে না। আমার যে টাকাটা খুব দরকার, টাকা ছাড়া যে মোড়লবাবু আমাকে তার দ্বীপে থাকতে দিবে না। তুই আজকেই আমাকে টাকাটা দিয়ে দে বলছি। দেখ হারু, আমি জানি তোর কাছে আরো টাকা আছে। আমার কাছ থেকে যদি তুই টাকা নিস তাহলে তো আমি আর দ্বীপে থাকতে পারবো না, আমাদের যে ডুবে মরতে হবে তাহলে। মর গিয়ে, তাতে আমার বা কি? আমার পাওনা টাকা আমাকে বুঝিয়ে দে। মোড়লবাবু 1000 টাকা ছাড়া দ্বীপে থাকতে দিবে না তার। কি আর করার, নে তোর টাকা তুই নিয়ে যা, আমরা না হয় পানিতে ডুবি মারা গেলাম। ওগো, এখন আমরা কি করব? কোথায় যাব? আমাদের ঘরের ভেতরেও যে পানি ঢুকতেছে ধীরে ধীরে। বাবা, এই ঘরে থাকলে তো আমাদের পানিতে ডুবতে হবে। হ্যাঁ রে মা তিতলি, এখানে আর যে থাকা যাবে না। ওগো, চলো এখান থেকে বেলায় করে কোথাও চলে যাই, নয়তো পানিতে ডুবেই মরতে হবে আমাদের। হ্যাঁ গো, তাই চলো, এখানে থাকলে আমাদের ডুবেই মরতে হবে। বাবা, এখন আমরা কোথায় যাব? আমার যে দ্বীপে যেতে খুব ইচ্ছে করছে। আরে বোকা মেয়ে, দ্বীপে কি করে যাবি বল? আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই। এদিকে মোড়লবাবু 1000 টাকার নিচে দ্বীপে থাকতে দিবেন না আমাদের। ওগো, একটাবার গিয়ে দেখবে নাকি? মোড়ল বাবুকে যদি বলো যে বন্যার পরে টাকা দিয়ে দিবে, তাহলে তো আমাদের থাকতে দিতেও পারে। কিন্তু গিন্নি, মোড়লবাবু যে মানুষ, সে কি থাকতে দিবে টাকা ছাড়া? টাকা ছাড়া যে সে কিছুই বুঝে না। তবুও গিয়ে দেখো, এই ছোট্ট মেয়েটির কথা বললে হয়তো আমাদের ফেলতে পারবেন না, ঠিকই আমাদের দ্বীপে জায়গা দিবেন। এত করেই যখন বলছো, তাহলে না হয় একবার গিয়ে দেখি দেখি গিয়ে মোড়লবাবু কি বলে। কি মজা, কি মজা, আমি দ্বীপে যাব। বাবা, তুমি ভেলাটা নিয়ে তাড়াতাড়ি চলো, আমার যে আর তর সইছে না বাবা। যাচ্ছি রে পাগলি মেয়ে, এত খুশি হোস না তুই। মোড়লবাবু আমাদের থাকতে দেয় কিনা এখনো তো তা জানি না আমরা।
এই রে রমেশ, তা তুইও এসেছিস? না, সে কি আর কোনো উপায় আছে মোরল বাবু? ঘর বাড়ি যে সবই পানিতে ডুবে যাচ্ছে। তা তো তুই ঠিকই বলেছিস রমেশ, সবারই তো ঘরবাড়ি ডুবে যাচ্ছে। এতে তো কারো হাত নেই, সবই উপরওয়ালার ইচ্ছে। তা তুই জানিস তো এখানে থাকতে হলে কি কি শর্ত মানতে হবে? হ্যাঁ মোরল বাবু, আমি সব কিছুই জানি, জেনে শুনে তারপরই এসেছি। আপনি 1000 টাকা করে রাখেন, কিন্তু আমি তো গরিব মোরল বাবু, বিগত অনেক দিন ধরে কাজ কাম কিচ্ছু নেই। আপনি এখন আমাকে আশ্রয় দিন না, পরে বন্যা থেমে গেলে কাজ কাম করে আমি সব কিছু পরিশোধ করে দিব আপনাকে। না 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 না, এটা কখনো হবে না রে বাপু। এই জমশের কখনো বাকিতে কাজ করে না। টাকা দিলে থাকতে পারবি, নয়তো পারবি না। মোরল বাবু, আমাকে তাড়িয়ে দিবেন না, আমার যে যাওয়ার কোনো জায়গাই নেই। এই ছোট্ট মেয়েটির কথা ভেবে হলেও আমাকে একটু থাকার জায়গা দিন না মোরল বাবু। দেখ, তোর আবেগী কথা শোনার মতো আমার কোনো টাইম নেই। টাকা দিলে থাকবি, টাকা না দিতে পারলে থাকবি না। যেথায় মনে হয় সেথায় যা, তাতে আমার কি? এখানে কি আমি লঙ্গরখানা পেতে বসেছি নাকি? টাকা না দিতে পারলে এখান থেকে ভাগ। আমার সময়টা যে আর নষ্ট করিস না তুই। দেখলে গিন্নি মোরল বাবুর আচরণ? এই মানুষটা আসলে মোরল হওয়ার যোগ্যতাই রাখে না। এতটুকু একটা মেয়ের কথা বললাম, একটু দয়া করলো না। বাবা, তুমি কষ্ট পেও না, উপরওয়ালার উপর ভরসা রাখো। তিনি নিশ্চয় আমাদের জন্য ভালো দিন রেখেছেন। ওগো, তুমি চিন্তা করো না। তোমাকে আজ আমাদের জন্য কথা শুনতে হলো। তুমি যেতে চাইছিলে না, তাও আমাদের কথায় গেলে। ছাড়ো গিন্নি, ওসব কথা ছাড়ো। এখন কি করবে সেটা ভাবতে দাও। বাবা, দেখো দেখো, কতগুলো কচুরিপানা ভেসে আসছে। এই কচুরিপানার মতো যদি আমরাও ভাসমান ঘর বানাতে পারতাম, তাহলে তো আমাদের মোড়ল বাবুর কাছে আশ্রয় চাইতে হতো না। বাহ তিতলি বাহ, দারুণ একটা বুদ্ধি দিলি তো তুই। ওগো, মেয়ের সাথে সাথে তোমার মাথাটাও গেল নাকি? কি এত ভাবছো বলো তো? ওগো, ভেবেছি কচুরিপানা আর বাঁশ দিয়ে একটা বাড়ি তৈরি করে ফেলবো। কি বলো, কেমন হবে বাড়ি? তোমার কি মাথাটা গেছে নাকি? যা খুশি করো, এতে তো অনেক কাজ। এত কাজ একা কিভাবে করবে, আর কিভাবে বা বাড়ি বানাবে বলো? একা কেন মা, আমরা তো আছি, সবাই মিলে বাড়িটা তৈরি করে ফেলবো। বাবা দেখো দেখো, ওই যে গোপালরাও এদিকে আসছে। কে রে গোপাল, তা তুই এদিকে কোথায় যাচ্ছিস? এই তো কাকু, এদিকেই আসলাম আর কি। দ্বীপে যে আর ভালো লাগছে না। মোরল বাবু শুধু টাকা নিচ্ছে আর নিচ্ছে। আগে নিত 1000, এখন সাথে আরো 1000 বাড়িয়ে দিয়েছে। গরিবের রক্ত যে চুষে চুষে খাচ্ছে সে। গোপাল, তা তুই আমার সাথে একটু আয় তো। আমি একটা ভাসমান বাড়ি তৈরি করব ভেবেছি। যদি তুই থাকিস তাহলে আমার কাজটা একটু সহজ হবে আর কি। নিশ্চয়ই কাকু, নিশ্চয়ই। যত কাজ করা লাগে আপনার সাথে আমি করতে রাজি। চলেন। গোপাল দাদা, আমিও আছি তোমাদের সাথে, যতটুকু পারি সাহায্য করব। তাহলে চল রে গোপাল, গিয়ে বাঁশ নিয়ে আসি কিছু। বাড়িটা যে তৈরি করতে হবে। বাহ বাবা, ঘরটা যা বানিয়েছো না, খুব সুন্দর হয়েছে। এখন বন্যা এলেও যে আমাদের আর কোনো ভয় নেই। গোপাল, তোর বাবাকে নিয়ে আসতি, শুধু শুধু টাকা খরচ করার কি দরকার বল? হ্যাঁ কাকু, হ্যাঁ, আমি গিয়ে বাবাকে নিয়ে আসবো। আকাশের অবস্থা যে ভালো না,
খুব বড় বন্যা হবে মনে হচ্ছে। হ্যাঁ গো, বন্যায় কি আমাদের এই বাঁশের ঘরটা টিকতে পারবে? আহা মা, তুমি কোনো চিন্তা করো না তো, আমাদের এই বাঁশের ঘরে কিছুই হবে না। উপরওয়ালা যা করে গিন্নি ভালোর জন্যই করে, তুমি কোনো চিন্তা করো না তো। বন্যা যত বাড়বে আমাদের ঘরটা ততই যে ভাসবে, ডুবে যাবে না কখনো। বাবা, তোমাকে আর টাকা নষ্ট করে থাকতে হবে না, আমরা একটা বাঁশের বাড়ি তৈরি করেছি, তুমি সেখানে গিয়ে থাকবে, চলো। হা হা হা, তোর ছেলে মনে হয় পাগল হয়ে গেছে হারু। আকাশের যে অবস্থা, ওই নদীর মাঝে গেলে তোদের যে ডুবে মরতেই হবে রে। মোরল বাবু, আপনি ছেলের কথায় কিছু মনে করেন না তো, ও তো ছোট মানুষ, ও তো কিছু বোঝে না, ওর কথায় আমি নদীর মাঝে যাব ডুবতে? বাবা, তুমি গেলে চলো, নয়তো আমি চলে গেলাম। এই মোরল তোমাদের রক্ত চুষে খাচ্ছে, এটা তোমরা এখনো বুঝতেছো না যে। হারু, তোর ছেলেকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল। আমি কিন্তু এমনিতেই মেজাজটা খারাপ হয়ে আছে সকাল থেকে, এখন কি করব আমি নিজেই জানি না। মোরল বাবু, আপনি চড়ছেন কেন? এ ছোট মানুষের কথায় এত চড়তে হয় না তো, ওকে ক্ষমা করে দিন আপনি। দেখলে বাবা, রাতের প্রচন্ড বন্যায় আমাদের বাঁশের ঘরের যে কিছুই হলো না। হ্যাঁ গো কাকু, তিতলি ঠিক কথাই বলেছে, ঘরটা যে আসলেই অনেক মজবুত হয়েছে। সবই তো হয়েছে তোর জন্য রে গোপাল, তুই না থাকলে আমি যে এত কাজ কিছুতেই করতে পারতাম না। হ্যাঁ গো, তুমি ঠিক কথাই বলেছো, ছেলেটা আসলে অনেক পরিশ্রমী, কত কাজই না করলো। তুমি আর কি করলে, সবই তো গোপাল করলো। না কাকিমণি, তুমি বাড়িয়ে বাড়িয়ে বলছো কেন? যদি কাকু না থাকতো তাহলে তো আমি কিছুই করতে পারতাম না, সবই তো কাকুই করেছে, আমি যতটুকু পারিছি সাহায্য করেছি। আচ্ছা বাবা, রাতে যে বন্যা গেল, এত বন্যার ভিতর দ্বীপের মানুষ কি সব ঠিকঠাক মতো আছে? কে জানে রে মা, বন্যা তো কম হয়নি রাতে। কার কপাল খারাপ কে জানে, কে কি অবস্থায় আছে এখনো তো জানি না। কাকু, আমার যে খুব বাবার কথা মনে পড়ছে, ওই রক্তচোষা মোড়ল গ্রামের সবার টাকা মেরে খাচ্ছে, কিন্তু আমরা তো তাকে কিছুই করতে পারছি না। আমরা গরিব, আমরা তো মোড়লের উপরে আর কথা বলতে পারবো না, তাহলে তো আমাদের উপর অত্যাচার করবে। চল রে গোপাল, চল, আমরা গিয়ে দেখি কে কি অবস্থায় আছে, আর তোর বাবাকেও গিয়ে নিয়ে আসি। বাবা, আমিও যাব, আমি গিয়ে হারু কাকাকে নিয়ে আসব, তারপর সবাই মিলে এই বাস ঘরে থাকবো। ওকে কাকু, আপনি গাছের ডালে উঠে বসে আছেন কেন? নামুন, তাড়াতাড়ি নামুন। গাছে উঠে বসে আছি কি সাদে, রাতের বন্যায় যে দ্বীপে পানি উঠে তলিয়ে গেছে, আর এখন একটু পর যদি তোরা আসতি তাহলে তো আমার লাশটাও খুঁজে পেতি না। অমন কথা বলো না তো বাবা, সব কিছুই তো তোমারই দোষ। তোমাকে আমি বললাম তখন আমার সাথে আসতে, তুমি তো এলে না, ওই রক্তচোষা মোড়লের ভয়ে তুমি ওখানেই রয়ে গেলে। হ্যাঁ রে বাবা গোপাল, তোর সাথে না গিয়ে আমি যে কি বড় ভুল করে ফেলেছি সেটা আমি বুঝতে পেরেছি। যখন বন্যা শুরু হলো তখন আমি একটা কলা গাছ পেয়েছিলাম, সেটাকেও মোড়ল নিয়ে গেছে। এই গাছটি যদি না থাকতো তাহলে আমি বেঁচেই থাকতাম না রে। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। বাবা, কে জানে চিৎকার করছে, মনে হয় খুব বড় বিপদে পড়েছে। হারু, তুই তাড়াতাড়ি নাম, আমরা গিয়ে দেখে আসি কে আবার বিপদে পড়লো।
এই হারু, রমেশকেও যে নিয়ে এসেছিস, আমাকে তোদের বেলায় একটু তুলে নে না, আমি যে আর পারছি না। তুলে নেব, তাও তোমাকে? তুমি গরিবের ঘাম জড়ানোর টাকা মেরে খেয়েছো, এটাই তোমার শাস্তি। তোমাকে আমরা যদি বেলায় তুলি, উপরওয়ালা আমাদের যে ক্ষমা করবে না কখনো। শোন রমেশ, শোন হারু, আমি তোদের বলছি, আমাকে যে তোরা বেলায় উঠালি না, আমি যদি এখান থেকে একদিন বেঁচে ফিরি, তাহলে এই শোধ আমি তুলে নেব বলে দিলাম। যা যা, তোর মতো মোড়ল আমাদের দেখার সময় নেই। তোকে আমরা কখনোই আমাদের বেলায় নিব না। আমার ছোট মেয়েটাকে নিয়ে তোর কাছে গিয়েছিলাম আশ্রয় চাইতে, দিয়েছিলি সেদিন আশ্রয়? সেদিন তো দিসনি। এখন কেমনে তোকে আমরা আশ্রয় দিই বল? তুই তার থেকে এখানেই ডুবে মর। একের এক ঠিকই আছে রে, উপরওয়ালা ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না, এটাই প্রমাণ হলো আজকে। এটাই এখন তোর শাস্তি, গরিবের হক মেরে খাওয়া। এটা তো ভালো কাজ করলি না তুই। চল রমেশ, এখান থেকে আমরা চলে যাই। এই বেটা এখানে বসেই ডুবে মরুক।